ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স। চলো একবার বানানটা দেখো, কন্টিনিউয়াস বানান। CONTIT কন্টিনিউ, NU আস OUS কন্টিনিউয়াস আর টেন্স। ঠিক আছে, এবার এর বাংলা মানে কি? কন্টিনিউয়াসের বাংলা মানে হলো ঘটমান। ঘটমান কাল বা সময়। ঠিক আছে, ঘটমান সময়। দেখো ঘটমান, ঘটমান মানে কি? এত কঠিন শব্দ তোমাকে মনে রাখতে হবে না, সোজাভাবে মনে রাখতে হবে। যে কাজটা বর্তমানে ঘটছে সেটাই হবে ঘটমান কাল। ঠিক আছে, যেমন আমি এখন ভাত খাচ্ছি, এই যে ভাত খাচ্ছি, কন্টিনিউ খাচ্ছি, এটাই হলো ঘটমান কাল বা কন্টিনিউয়াস। আমি এখন ঘুমাচ্ছি, এই যে ঘুমিয়ে আছি, এই ঘুমাটাই হলো ঘটমান কাল বা কন্টিনিউয়াস, অর্থাৎ যে কাজটা বর্তমানে চলতেই আছে। ঘুমিয়েছি তো ঘুমিয়ে আছি, সেটাই হলো ঘটমান কাল। ঠিক আছে, তারপরে সে বই পড়ছে, সে রানিং বই পড়তেই আছে, এটাই হলো ঘটমান কাল। ঠিক আছে, তো চলো এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটা আরও পরিষ্কার করি। ঠিক আছে, দেখো আরেকটা কথা বলি। আমার এক স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার, শেখানোটা একটু স্পিড হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি আস্তে আস্তে শিখাচ্ছি, তোমরা যাতে ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারো। ঠিক আছে, দেখো তাহলে কন্টিনিউয়াস টেন্স কথাটার অর্থ মোটামুটি একটু আইডিয়া পেলাম যে কন্টিনিউয়াস টেন্স মানে হলো ঘটমান কাল, অর্থাৎ যে কাজটা বর্তমানে হচ্ছে সেটা হলো ঘটমান কাল। ঠিক আছে, তাহলে এর একটা আমি এক্সাম্পল দিই। দেখো, যেমন হলো আমি ভাত খাচ্ছি। দেখো তো এই লাইনটা বা এই উদাহরণটা, আমি ভাত খাচ্ছি, কি বোঝাচ্ছে? এরকম বোঝাচ্ছে যে আমি ভাত এখন খাচ্ছি। তারপরে সে বই পড়ছে, যখন বলছি সে বই পড়ছে, তখন এরকম ভাবনা চিন্তা চলে আসছে যে সে বই পড়তে আছে। তারপরে সে ঘুমাচ্ছে, যখন সে এভাবে ঘুমিয়ে আছে তখন এটাই বোঝাচ্ছে সে ঘুমিয়ে আছে। এই ধরনের এই ধরনের কাজগুলোই হবে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে একটু মোটামুটি আইডিয়া হলো। ঠিক আছে, এবার এটাকে বারবার প্র্যাকটিস করে করে ব্যাপারটা একদম মাথার মধ্যে গেঁথে যাবে, সাধারণভাবে গেঁথে যাবে। মুখস্থ করার কোনো দরকার নাই, আপনা আপনি গাঁথবে। ঠিক আছে, শুধু ব্যাপারটা বুঝতে হবে। এবার আমরা এইরকম বাক্যকে, এরকম বাংলা বাক্যকে কিভাবে ইংলিশে করব সেটা এবার দেখো। ঠিক আছে, দেখো তাহলে এইরকম বাক্যকে ইংলিশে করার জন্য আমাদের যে রুলসটা মনে রাখতে হবে সেটা হলো আগে কি, সাবজেক্ট বসবে, তারপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী শিখেছিলাম, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট শিখেছিলাম। ঠিক আছে, এই গঠনটা আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটু আলাদা, তার কারণ যেহেতু বাক্যটা একটু আলাদা বোঝাচ্ছে, সময়টা একটু আলাদা বোঝাচ্ছে, তাই। ঠিক আছে, কী নিয়ম আসবে, সাবজেক্টের পরে এখানে বিভার আসবে, বিভার, বিভার আসবে। এবার আমাদের জানতে হবে বিভার্ব জিনিসটাই কি। তো আমি 2 নম্বর ভিডিওতে বিভার্ব নিয়ে আলোচনা করেছি। এবার বিভার্ব জিনিসটা কি সেখানে গিয়ে তোমরা ওখানে জানতে পারবে বিভার্ব কি কি আছে। কি কি আছে, এম, ইজ, আর, আর এর পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার। অর্থাৎ বিভার্বটা কি কি, একটা এম আছে, একটা ইজ আছে, একটা আর আছে, এটা আছে প্রেজেন্ট ফর্মে। ঠিক আছে, আর এটার পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, সেটা আমরা পরে জানবো। এখন আমরা শিখছি প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা প্রেজেন্ট শিখছি। ঠিক আছে, তারপরে কি হবে, এবার দেখো
তাহলে সাবজেক্ট বসলো, তারপরে বিভার বসবে, তারপরে ভার্ব বসবে। ভার্বের পাশে কি বসবে? একটা আইএনজি যোগ হবে। এই যে আইএনজি, আইএনজি। কেন আইএনজি যোগ হলো দেখো, এটা একটু পরে বলছি কেন আইএনজি যোগ হলো। তাহলে কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি হচ্ছে? সাবজেক্ট বসবে, তারপরে বিভার বসবে, তারপরে ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট কিংবা আদার্স যদি থাকে। দেখা গেল কোনো বাক্যে অবজেক্ট নাই, আদার্স আছে, তাহলে আদার্সই বসবে। ঠিক আছে, মানে অন্যান্য বই। এটা হলো রুলস। এবার এটাকে আমি এই রুলসে এবার আমি এই বাংলা বাক্যটাকে আমি ইংলিশে লিখব। কিভাবে? এবার দেখো কিভাবে এই বাংলা বাক্যটাকে ইংলিশে লিখতে হবে। প্রথম আমি বাক্যটা পড়ব, আমি ভাত খাই, খাচ্ছি। তাহলে কি বুঝতে পারলাম যে আমি ভাত খাচ্ছি। প্রথম মনে রাখতে হবে খাচ্ছি মানে টেন্সটাকে আগে ধরতে হবে। খাচ্ছি মানে বর্তমানে খাচ্ছি মানে কন্টিনিউয়াস টেন্স। এবার আমার ধরা হলো টেন্সটা ধরা হলো যে কন্টিনিউয়াস টেন্স। এবার আমি একটা একটা করে লিখবো। আগে কি বসবে? সাবজেক্ট বসবে। এই যে সাবজেক্ট। তাহলে এই বাক্যটার সাবজেক্ট কোনটা দেখো তো? আমি। তাহলে আই বসলো, তারপরে বিভার বসবে। এম ইচ আর, তিনটা বিভারও আছে, এর মধ্যে কোনটা বসবে? এম বসবে। তার কারণ এম কেবলমাত্র আয়ের পাশে বসে। এম আর কারোর পাশে বসে না, শুধু আয়ের পাশে এম বসে। অর্থাৎ এমটা শুধু আয়ের জন্য, আয় আর কোথাও বসে না। এম ছাড়া আয় কোথাও বসে না, শুধু আয়ের পাশে এম বসে। তাহলে এটা আয় আছে, তাহলে আই এম বসাবো, আই এম। তারপরে ভার্ব আছে, প্লাস ভার্ব। তাহলে দেখো তো এই বাক্যে ভার্ব কোনটা? খাচ্ছি। এবার দেখো খাচ্ছিটা কি হচ্ছে। এই যে খাচ্ছি, এই যে খাচ্ছি শব্দটা আছে, এই শব্দের বাংলা শব্দের ইংলিশ কোনো ওয়ার্ড বা শব্দ নাই। অর্থাৎ খাচ্ছির কোনো ইংলিশ হয় না। যেমন খাই, খাই এর শব্দ আমরা জানি কি? ইট। ইট মানে খাওয়া, এটা আমরা জানি যে খায়ের ইংরেজি হলো ইট। কিন্তু খাচ্ছি এর ইংরেজি নাই। ইংলিশ গ্রামার বইয়ে বা ইংলিশ ভাষা সাহিত্যে খাচ্ছি শব্দটার কোনো শব্দই নাই। যেমন দেখো খায়ের শব্দ আছে ইট, কিন্তু খাচ্ছি এর কোনো শব্দই নেই। এর জন্য কী হয়েছে? এই যে খায়ের যে ইট আছে, ইটের সাথে এই এই খাচ্ছি হওয়ার জন্য এর সাথে আইএনজি যোগ হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? আবার রিপিট করছি, দেখো খাচ্ছি, এই খাচ্ছি এর কোনো ইংরেজি শব্দই নাই, কিন্তু খাই এর ইংরেজি শব্দ আছে কি? ইট। খাই মানে ইট, ইংরেজিতে ইট। তাহলে এই খাইটাই তো খাচ্ছি হয়েছে। তাহলে এই খাইটাকে খাচ্ছি যখন করছি, বাংলাতে আমরা খাচ্ছি করছি, কিন্তু ইংলিশে কি পরিবর্তন হচ্ছে? এই ইটের সাথে আইএনজি যোগ হচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে খাচ্ছি। বোঝা গেল? দেখো তাহলে আই অ্যাম, তাহলে তারপর ভার্ব লিখবো। এই যে সাবজেক্ট লিখলাম আই, তারপরে বিভার্ব লিখলাম অ্যাম, তিনটার মধ্যে যে কোনো একটা আসবে, তারপরে ভার্ব লিখবো। তাহলে খাচ্ছি, খাচ্ছি এর মানে কি? আগে বললাম যে খাচ্ছি এর কোনো ইংরেজি শব্দই হয় না। তাহলে আমরা কি জানি? খাচ্ছি মানে খাই, খাইটা হচ্ছে মূল ভার্ব। তাহলে মূল ভার্ব লিখলাম ইট, এই হলো মূল ভার্ব ইট। এবার যদি এটা তো হলো খাই, কিন্তু কি আছে? খাচ্ছি। এর জন্য কি হবে? এর সাথে আইএনজি যোগ হয়ে যাবে। বোঝা গেল আইএনজি কেন যোগ হলো? খাই থেকে খাচ্ছি হওয়ার জন্য আইএনজিটা যোগ হলো। আর এর পাশে একটা হেল্পিং ভার বসে গেল, অ্যাম বসে গেল, দিয়ে হয়ে গেল খাচ্ছি। তারপরে কি আছে? তাহলে এটাও হলো, এটাও হলো। তারপর অবজেক্ট। অবজেক্ট কি এখানে? ভাত। এই ভাতটা হলো অবজেক্ট। ভাত ইংরেজি কি? রাইস, RICE, রাইস। হয়ে গেল। তাহলে ইংরেজিতে কী হলো? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন, ইংলিশে বাক্য গঠন করার মূল সূত্র। এইভাবে যত রকম বাক্য হয় কন্টিনিউয়াস টেন্সের, এই সূত্রে কিন্তু লিখতে হবে।
এটাই তোমাদের মনের মধ্যে গেঁথে রাখতে হবে স্বাভাবিকভাবে। বোঝা গেল? এবার এবার আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিব, উদাহরণ দিব তোমাদের বাড়ির জন্য। তোমরা এগুলা এইটার উত্তরগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখো, 1 নম্বর, তুমি বই পড়ছো। পড়ছো আগে টেন্সটা ধরবে, তারপরে এর ইংলিশটা লিখবে, ঠিক আছে? আগে টেন্সটা ধরতে হবে, কোন টেন্সে পড়ছে, প্রেজেন্টে, সরি ইনডেফিনিটে না কন্টিনিউয়াসে। তারপরে 2 নম্বর হলো সে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে, ছয়ে কাছে ঘুমাচ্ছে। 3 নম্বর, রাহুল রাহুল সাইকেল চালাচ্ছে। 4টায় দিলাম। তারপরে লিখবো আমরা 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 ক্রিকেট খেলছি। এই যে 4টা বাক্য দিলাম, এই 4টা বাক্য তোমরা ইংলিশে কীভাবে কন্টিনিউয়াস টেন্সে সেটা তোমরা লিখে আমাকে কমেন্টে জানাবে। আমি তার উত্তর দেবো ঠিক হলো না ভুল হলো, ঠিক আছে? এবার এই যে বাক্যগুলা লিখলাম, এই বাক্যগুলোকে আমরা কত রকমভাবে লিখতে পারি দেখো। মিটে দিলাম সবগুলো, এই রুলসটা আমাদের মাথায় রেখে এটা মিটে দিলাম, ঠিক আছে? এবার দেখো, আমি ভাত খাচ্ছি। এই খাচ্ছি শব্দটাকে আমরা কত রকমভাবে লিখতে পারি? 4 রকমভাবে। কি কি? গত ভিডিওতে আমি আলোচনা করেছি। একটা অ্যাফার্মেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটা নেগেটিভ, আর একটা নেগেটিভ। 4 রকমভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে দেখো, অ্যাফার্মেটিভ, AFFIR, অ্যাফার্মেটিভ, METIVE, অ্যাফার্মেটিভ। একটু পাশাপাশি লিখতে হবে, নাহলে জায়গার শর্ট পড়ে যাবে। তোমরা একটু জুম করে ব্যাপারটা দেখে নিও। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বাচক। এটা বাংলা কি হবে? হ্যাঁ, হ্যাঁ বাচক বাক্য। তারপরে কি আছে? নেগেটিভ, নেগেটিভ বলছি না, ইন্টারোগেটিভ, INTER, ইন্টারোগেটিভ, ROGATIVE, ইন্টারোগেটিভ। তারপরটা হবে নেগেটিভ, তারপরটা হবে ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, NEGATIVE, ইন্টারোগেটিভ নেগেটিভ। এটা কি? প্রশ্নবোধক। এটা হবে কি? প্রশ্নবোধক মানে প্রশ্ন করা বোঝাবে। এটা কি বোঝাবে? নেগেটিভ মানে না বাচক, না থাকবে, এটাতে নেগেটিভে না থাকবে, ঠিক আছে? আর ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা একটু ভালো করে খবর বানানটা। ইন্টারোগেটিভ নেগেটিভ এটা মানে কি? প্রশ্নবাচক না বাচক, অর্থাৎ প্রশ্ন বোধক না বাচক। এখানে একটু ছোট ছোট করে লিখা হলো, তোমরা একটু জুম করে ব্যাপারটা দেখে না, এখানে আঁটবে না, তাই আমি একটু ছোট করে লিখতে হবে, ঠিক আছে? এবার এটাকে আমরা কি করব? একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আরো পরিষ্কার করবো।
দেখো উদাহরণ, হ্যাঁ বাচক, তাহলে আমি আমি ভাত খাচ্ছি। তা এই যে আমি ভাত খাচ্ছি কথা লিখলাম, সেটা হ্যাঁবাচক আছে, আমি ভাত খাচ্ছি, ঠিক আছে, এটা হ্যাঁবাচক। এবার এটাকে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ মানে কি বললাম, প্রশ্নবোধক, অর্থাৎ প্রশ্ন করা বোঝাবে। দেখো তাহলে এটা কি হবে, আমি কি ভাত খাচ্ছি, আমি আমি কি ভাত খাচ্ছি, খাচ্ছি, ঠিক আছে। এবার এটা নেগেটিভ। আচ্ছা চলো একে একে আমরা একটু ইংলিশটা জেনে নিই। ইংলিশটা কী হবে, দেখো আমি ভাত খাচ্ছি, তাহলে এটার ইংলিশটা কী হবে, আই অ্যাম ইটিং রাইস, RICE, রাইস। তাহলে আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। নিয়মটা কী হলো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বিভার বসবে, বিভার, তারপরে ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট বসবে বা আদার্স বসবে। বোঝা গেল? এটা হলো অ্যাফার্মেটিভের নিয়ম, ঠিক আছে, এটা হলো অ্যাফার্মেটিভের নিয়ম। ইন্টারোগেটিভের নিয়ম কি, ইন্টারোগেটিভের নিয়ম দেখো, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব আছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর আছে, তাই কি করব, ফার্স্টে অ্যাম বসাবো। কি, এই যে অ্যাম আই ইটিং রাইস, দিয়ে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। প্রশ্নবোধক বাক্যের মূল বৈশিষ্ট্য হলো বাক্যের শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসা, ঠিক আছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন বসলো। অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাই, প্রশ্ন করছে, তাহলে এটা প্রশ্নবোধক বাক্য হলো। নিয়মটা কি না, তো একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে বা হেল্পিং ভার্ব বসবে। আমি ছোট্ট করে এস লিখলাম, তারপরে প্লাস দিলাম অক্সি, এই যে অক্সি শুধু কথাটাই লিখে রাখলাম, ঠিক আছে। তারপরে কি বসছে, আই বসছে মানে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে মানে ভার্ব বসবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, আইএনজি যোগ হয়ে গেল। এখানে আমি একটু ছোট ছোট করে লিখছি, তোমরা, আমি মুখে উচ্চারণ করছি, তোমরা মুখের উচ্চারণটা একটু দেখো, আইএনজি, ঠিক আছে, যেটা আই এর আগে বড় করে লেখা হলো। তারপরে অবজেক্ট বসবে, এই। এবার এই বাক্যটা আমি ভাত খাচ্ছি, এই বাক্যটাকে নেগেটিভ করলে কি হবে, আমি ভাত খাই না, না আমি ভাত খাচ্ছি না, তাহলে এটাকে আমি এবার কি করব, নেগেটিভ করব, আমি ভাত খাচ্ছি না। অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে এই না শব্দটা আসবে, একটু এখানে জুম করে দেখো, না শব্দটা আসবে, ঠিক আছে, দিয়ে হয়ে যাবে নেগেটিভ। এবার আমি ভাত খাচ্ছি না, এটাকে আমি ইংলিশে কীভাবে লিখবো, এই যে আমি, আই, তারপরে কি বসবে, একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, কি, অ্যাম ইজ আর তো বর্তমান আছে, তাহলে আই অ্যাম, সরি বিভাব আছে, আই অ্যাম নট, এই নট কথাটা আসবে, এই নট শব্দটা আসবে, কেন আসে নট শব্দটা, যেহেতু নেগেটিভ করছি, ঠিক আছে। তাহলে আই অ্যাম নট ইটিং, ইটিং রাইস, RICE, রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, ঠিক আছে। তাহলে এটার নিয়মটা কি হবে, নিয়মটা হলো সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বা বিভার্ব বসবে, তারপরে
একটা নট, তারপরে কি বসবে, বিভার্বের পরে একটা নট বসবে, নট, NOT, নট, নট বসবে, একটু জুম করে দেখো, নট বসবে, ঠিক আছে। তারপরে ভার্ব বসবে, তার সাথে ING যোগ হবে, তারপরে রাইস বসবে, RICE, রাইস বসবে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব অথবা বিভাগ, তারপরে একটা নট বসছে নেগেটিভ বাক্য হওয়ার জন্য, তারপরে ভার্ব, ভার্বের সাথে ING যোগ হচ্ছে, তারপরে অবজেক্ট কিংবা আদার্স বসবে। এটাই হলো এর নিয়ম। এই নিয়মের বাইরে আর কোনো নিয়মই নাই, এটা মনে রাখবে। তারপরে তাহলে নেগেটিভ হয়ে গেল। এবার আমরা জানবো ইন্টারোগেটিভ নেগেটিভ। দেখো, ইন্টারোগেটিভ নেগেটিভ মানে বললাম যে প্রশ্নবোধক নাবাচক বাক্য। তাহলে মানে অর্থাৎ এখানে প্রশ্নও থাকবে, আবার না শব্দটা থাকবে। দেখো, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, এই লাইনটাকে যদি আমি প্রশ্নবোধক নাবাচক করি তাহলে কী হবে, আমি কি ভাত খাচ্ছি না, এই যে একটা কি আসলো আর একটা লাস্টে না আসছে, আমি কি ভাত খাচ্ছি না। দেখো, আমি আমি কি ভাত খাচ্ছি না। এই দেখো, আমি কি ভাত খাচ্ছি না, কি আসলো, একটা প্রশ্নবোধক আসলো, একটা প্রশ্নবোধক আসলো, আর না আসলো, দিয়ে শেষে কি বসবে, জিজ্ঞাসা চিহ্ন বসবে। প্রশ্নবোধক থাকলেই, যদি কোনো বাক্য প্রশ্নবোধক বোঝায় তাহলে ওর শেষে জিজ্ঞাসা চিহ্ন বসতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি ভাত খাচ্ছি না, এবার এটাকে আমি কি করব, এটাকে ইংলিশে করব, ঠিক আছে, ইংলিশে করবো। দেখো, তাহলে কী হবে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য যদি হয় তাহলে সামনে অক্সিলারি ভার্বটা সামনে বসবে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু এখানে কি অক্সিলারি ভার্বটা কি হবে, এখানে অ্যাম হবে, তাহলে কী লিখবো ফার্স্টে, অ্যাম, অ্যাম, তারপরে ভার্ব কি আছে, আমি আছে, আই, তাহলে কী হলো, অ্যাম আই। এবার যেহেতু নাবাচক আছে সেহেতু নট, নটটা তাহলে কেন বসলো, এই না শব্দটা থাকার জন্য নট বসলো। তাহলে অ্যাম আই নট ইট, ইটের সাথে কি যোগ হয়ে যাবে, ING, ইটিং। তাহলে কি হলো, অ্যাম আই নট ইটিং রাইস, আমি কি ভাত খাই না। তাহলে এদিকে জিজ্ঞাসা ছিল, লাস্টে জিজ্ঞাসা ছিল। তাহলে সম্পূর্ণটা কি হলো, অ্যাম আই নট ইটিং রাইস, আমি কি ভাত খাই না, এটা হলো এর সুর। তাহলে এটা থেকে আমরা নিয়মটা কি তৈরি করতে পারি না, তো ফার্স্টে অক্সিলিয়ারি ভার্ব বসবে, AUXI, অক্সি বা হেল্পিং ভার্ব বা বিভার্ব। যখন, আচ্ছা ঠিক আছে, দেখো, তারপরে তারপরে কি বসছে, তারপরে তারপরে বসবে AIটা, অর্থাৎ সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্রোনাউন বসবে, ঠিক আছে। এখানে একটু এখানে দুই রকম হয়, তো একরকম দেখো, সাবজেক্ট বসছে, তারপরে নট বসছে, তারপরে ভার্ব, তার প্লাস ING যোগ, তারপরে অবজেক্ট, এই অবজেক্ট, শেষের দিকে অবজেক্ট, ঠিক আছে। এটা একরকম হলো, এটা এখানে এটা কি বললাম, এখানে কিন্তু দুই রকম হবে, দুই রকম নিয়ম প্রয়োগ হবে। যদি সাবজেক্ট প্রোনাউন হয়, প্রোনাউন কোনগুলা, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটা হয় প্রোনাউন, যেমন আমি, তুমি, হি, সে, সেটা হবে প্রোনাউন, ঠিক আছে। তাহলে এটা প্রোনাউনের ক্ষেত্রে নটটা পরে বসলো। এবার যদি এই সাবজেক্টটা যদি নাউন হয়, অর্থাৎ নাম হয়, যেমনটা দেখো, রাম কি ভাত খায়, রাম কি ভাত, সরি খাই না, খাচ্ছি, রাম কি ভাত খাচ্ছে, খাচ্ছে না, এটা রাম কি ভাত খাচ্ছে না, রাম কি ভাত খাচ্ছে না। তাহলে এখানে কি হলো, সাবজেক্টটা এখানে কিন্তু নাউন দিয়ে হলো। এবার নাউন দিয়ে হলে একরকম হয়,
মানে এখানে দুই রকম গঠন, একটা প্রোনাউন দিয়ে গঠন, একটা নাউন দিয়ে গঠন, একটু শুধু পার্থক্য আছে, ব্যাপারটা একটু দেখো। তাহলে কি লিখবো? যেহেতু রাম আছে তাহলে ইজ বসবে। ইজ কেন বসলো? কেন ইজ সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পাশে ইজ বসে। ইজটা কখন বসে? থার্ড পার্সন হবে আর সিঙ্গুলার নাম্বার হবে। দেখো রামটা কি থার্ড পার্সন, আর ওই একা আছে একজন, তাহলে রামের পূর্বে ইজ বসলো। ঠিক আছে, তারপরে কি হবে? ইজ, তারপরে নট বসে যাবে। এইটুকুটাই পার্থক্য। নট, ইজ নট রাম, ইজ নট রাম। ইটিং রাইস, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এবার এখানে একটা লক্ষ্য করো যে এখানে পাশাপাশি ইজ নট বসলো, কিন্তু এখানে কি হয়েছিল? এই জায়গাটায় একটা লক্ষ্য করো, দেখো এখানে ফার্স্টে অক্সিলারি ভার্ব এসছে, তারপরে সাবজেক্ট এসছে, তারপরে নট এসছে। কিন্তু এখানে দেখো এই যে ইজ নট এটা পাশাপাশি হয়েছে, তারপরে সাবজেক্ট বসেছে। কারণটা কি? কারণটা হলো এখানে একটু মনোযোগ সহকারে দেখো, না হলে কিন্তু এটা বোঝা যাবে না। এখানে সাবজেক্টটা দেখো, এখানে সাবজেক্টটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এখানে যে সাবজেক্টটা ব্যবহার করা হচ্ছে সেটা আছে প্রোনাউন, কিন্তু এইখানে যে সাবজেক্টটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নাউন, অর্থাৎ নাম বোঝাচ্ছে। রাম, রাম একটা নাম, নাম বোঝাচ্ছে, তাই এখানে ইজ নট পাশাপাশি বসেছে। এইটুকুটাই পার্থক্য। আর এইটুকুটা দেখার জন্য তোমাদেরকে মনোযোগ দেওয়ার চেষ্টা করো, কথাটা বলছি বারবারে। তাহলে ইজ নট রাম ইটিং রাইস, রাম কি ভাত খাচ্ছে না? বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে টেন্সে জানার ব্যাপারটা সেটা এই পর্যন্তই, আর কিছু কিন্তু জানার নেই। ঠিক আছে, আর এবার আমি তোমাদের বাড়ির কাজ দিব, দুইটা মাত্র এক্সাম্পল দিব। এটা তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেখাবে, আমি তার উত্তর কমেন্ট বক্সেই দেব। ঠিক আছে, যেমন হলো সে, সে স্কুল বা বিদ্যালয়, বিদ্যালয়ে যাচ্ছে, সে বিদ্যালয়ে যাচ্ছে। এটাকে তোমরা এইরকম ফর্ম করে লিখে দেখাবে। ঠিক আছে, সে বিদ্যালয়ে যাচ্ছে, এরকম ফর্ম হবে। ঠিক আছে, একটা দুটা তিনটা চারটা, চারটা করে লাইন হবে এখানে। হ্যাঁ, চারটা করে লাইন হবে। 2 নম্বর একটা প্রোনাউন। এই যে আমি নাউন প্রোনাউনের ব্যাপারটা বললাম, এটা হলো প্রোনাউন মানে সে, হি। ঠিক আছে, এবার আমি একটা নাম দিয়ে দিব, কি? রোহান। রোহান একটি একটি কবিতা কবিতা লিখছে। এই এই হলো দুটা বাক্য। এই দুটা বাক্য এরকম ফর্ম করে তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাও, আমি চেক করব যে তোমাদেরকে হ্যাঁ না যে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা আমি তোমাদের কমেন্টের মাধ্যমে উত্তরটা দিব। ঠিক আছে, আর প্রেজেন্ট টেন্সের প্র্যাকটিসটা এইভাবে তোমরা এরকম আমি ভাত খাচ্ছি এরকম ভাত এই উদাহরণ তৈরি করে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আর এই ভিডিওতে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দিব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত।